উনি আমার শিক্ষাগুরু, উনি আমাদেরকে শিখিয়েছেন। আমার শরীফ অনেকগুলো পরিচয় দিলেন। এই সবগুলো পরিচয়ের বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট পরিচয় হচ্ছে যে আমি ইদ্রিস স্যারের ছাত্র। এটাই আমার জীবনের সবচেয়ে বড়। এটা আমাদের আসলে গর্বের। আমরা এটা জি সেটাও আমাদের গর্বের। সে আমাদের বন্ধু। তো আমরা শুরু করি। হোয়াট ইজ লাইফ? কেউ একটু আমাদেরকে বলি যে হোয়াট ইজ লাইফ। এর অনেকগুলো মিনিং আছে, অনেকে অনেক রকম করে বলে। তো লাইফ হচ্ছে যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি আমাদের লাইফ ছিল না। লাইফ স্টার্ট উইথ ফার্স্ট বিট। আমরা যখন প্রথম শ্বাস নেই ওইটাই লাইফ, ওইখান থেকে লাইফ শুরু হয়। এবং আমাদের জীবন শেষ হয় কি লাস্ট ব্রেথ অফ ইওর লাইফ। মানে আমরা জীবনের শেষবারও এই প্রথম এবং শেষ এই নিঃশ্বাসটুকুই হচ্ছে, নিঃশ্বাসটুকুর মাধ্যমে আমাদের লাইফকে ডিফাইন করা হয়। তো আমরা এই লাইফটাকে মেনটেন করার জন্য আমাদের বেসিক নেসেসিটি হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফুড, আরেকটা হচ্ছে ওয়াটার, আরেকটা কি এয়ার এবং অক্সিজেন। এর বাইরে কিন্তু আমাদের আর কিছু না। তো আমাদের ফুড লাগে 1 থেকে 2 কেজি, ওয়াটার লাগে 2 থেকে 3 লিটার, এয়ার এবং অক্সিজেন লাগে অনেক, প্রায় 10,000 লিটার। আমরা কিন্তু এগুলো কেউ চিন্তা করি না, এগুলো আমাদের চিন্তার মধ্যে আসে না। দৈনন্দিন আমরা অনেক কাজ করি, অনেক এফোর্ট দেই, কিন্তু আমরা এর মধ্যে আসলে ঢুকতে চাই না। তা আমাদের নিউট্রিশনাল এনার্জি, আমাদের যে শক্তি, আমাদের যে বেঁচে থাকার যা কিছু আমরা করি তার 10% আসে ফুড থেকে এবং ওয়াটার থেকে, আর 90% আসে কোত্থেকে? এয়ার এবং অক্সিজেন থেকে। যদি এটা পয়সা দিয়ে কিনতে হইতো, এটার জন্য এফোর্ট দিতে হলো, তাহলে আমরা বুঝতাম যে আসলে আমরা কি ফ্রিতে পাচ্ছি। তো আমরা ওইটা দিকে খেয়াল করি না। এটা আমাদের একটা বড় দুর্বলতা। এইখানে আমাদের একটু কনসেন্ট্রেট করা উচিত। জীবনে যে যাই করি না কেন এখানে এফোর্ট দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। এখানে কেউ যদি আর্জেন্টিনার সাপোর্ট হয় আর কেউ যদি ব্রাজিলের সাপোর্টার হয়, যদি আর্জেন্টিনা গোল করে এবং এই গোলের শব্দটা কি একটু আগে আমি যে সালাম দিলাম এর উত্তরটা কি কোনোভাবে আসছে একটু জোরে? এইটা গোলের শব্দটার চেয়ে অনেক কম হয়েছে না? যদি আর্জেন্টিনার সাপোর্টাররা গোলের যে শব্দটা করে এই রুমে থাকা যেত। কিন্তু আমি একটু আগে যে সালামটা দিয়েছি, কিংবা অন্য ধর্মের জন্য যদি আদাব নমস্কার দেওয়ার পরের যে ফিডব্যাকটা, ওইটা অনেক আমরা কি ছোট করে দেখি। বাট ওইটার মধ্যেও কিন্তু আমাদের কি আছে? কল্যাণ আছে, আমাদের সওয়াব আছে, আমাদের নেকি আছে। আমরা ওই চেষ্টাটুকু করব। ওইটা আমাদের জন্য অপরচুনিটি ছিল, আমরা ওই অপরচুনিটিটা নিছি। আমরা একটু চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এটার মধ্যে আমরা এঙ্গেজ হলাম, আমরা সওয়াবও পেলাম, আমরা এর মধ্যে এঙ্গেজও পেলাম। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা মিস করব না। আমাদের আসলে আমাদের সৃষ্টিকর্তার কাছে কি চাওয়া উচিত? আমরা কি চাইতে পারি? আমরা যেন সুস্থ থাকি। কারণ কি, আমি যদি সুস্থ না থাকি আমি কিচ্ছু করতে পারবো না। আর আমি যদি সুস্থ থাকি তাহলে আমার দ্বারা ইম্পসিবল কিছু নাই। কারণ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে কে করেছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আর আমরা কি করতেছি? প্রতিনিয়ত কিছু না কিছু সৃষ্টি করতেছি। ইয়েস অর নো? আচ্ছা, তো এই জন্য আমাদের দুইটা জিনিস করা উচিত। এক হলো প্রার্থনা করা উচিত, আর একটা হলো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, যে আমাদেরকে সুস্থ রাখতেছে, যার জন্য আমরা সবকিছু পাচ্ছি, তার জন্য তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত, কৃতজ্ঞতা থাকা উচিত। এর বাইরে আসলে কিছু না। এই দুইটা জিনিসের মধ্যে যদি আমরা লেগে থাকি তাহলে আমাদের লাইফে আমরা যা কিছু চাই সবই সম্ভব। কিন্তু মাঝে মাঝে আমরা একটা ডার্টি লন্ড্রি, আমরা কিছু জিনিসের কারণে আমরা ভুগি সবসময়। আমাদের মধ্যে ওই জিনিসটা আমাদেরকে পেছন দিকে নিয়ে যায়। আমরা মনে করি কি আমি ব্ল্যাক, আমি কালো, আমি শর্ট, আমি পড়াশোনা করছি ময়মনসিংহ পলিটেকনিক, বা আমি পড়াশোনা করছি মাদ্রাসা, আমি পড়াশোনা করছি টেকনিক্যাল, আমার পরিবারের অবস্থা ভালো না, আমি ভালো স্টুডেন্ট না।
এই জিনিসগুলো আমাদের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি কাজ করে, আমাদেরকে পিছন দিকে নিয়ে যায়। আমরা কি বুঝতে পারছি? এই জিনিসটাই হচ্ছে আমাদের জীবনে আমাদের ডার্টি লন্ড্রি, নেগেটিভিটি। এটা আমাদেরকে ছোট করে, আমাদেরকে পিছন দিকে ব্যাক করে। আমরা এইটার মধ্যে তখনও বেঁধে থাকবো না। এটার মধ্যে যদি থাকি তাহলে আমরা আগাইতে পারবো না, কিন্তু আগাইতে আমাদের হবে। কারণ কি, আমরা যখন জন্মগ্রহণ করছি, আমরা ডে ওয়ানেই আমরা কিন্তু ফার্স্ট হয়েছি। আমাদের বাবা মার মাধ্যমেই তো আমরা এই পৃথিবীতে আসছি। সেদিন কি আমরা ফার্স্ট হয়েছিলাম? অনেকগুলো কি ডিম্বাণু শুক্রাণুর মধ্য থেকেই তো আমরা জন্ম হয়েছি। তো ওই দিন যদি আমরা ফার্স্ট হয়ে থাকি, তাহলে আমরা আমাদের জীবনে কেন আমরা এই জিনিসগুলো কেন সামনে রেখে আমরা পিছিয়ে যাব? এটা কি ঠিক? আমরা কি এটা করব? এটা কি আমাদের করা উচিত? অবশ্যই না। আমরা কে ছোট, কে কালো, কে ফর্সা, এইটা কখনোই মনে করব না। আমরা যা আছি এনাফ, মানে আমরা স্ট্রং এনাফ, আমরা ক্যাপাবল এনাফ, আমাদের দ্বারা সবই সম্ভব। এই জিনিসটা আমরা সবসময় আমাদের মাথায় রাখবো। যেহেতু আমরা লাকি এনাফ, আমরা জীবনে অনেক কিছু করব। আমরা অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো আমরা একটা হসপিটাল বেড আমাদের কেরিয়ার, কিংবা হেলথ সেক্টরে আমাদের কেরিয়ার। আমরা একটা হসপিটালের কতগুলো ডিপার্টমেন্ট থাকে, যে ডিপার্টমেন্টের ইকুইপমেন্ট সম্পর্কে আমরা পড়াশোনা করছি 4 বছরে, কিংবা ইন ফিউচারে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে কাজ করব, কিংবা আমরা অফিসে গিয়ে অনেকগুলো পরিবেশ আমরা পাবো যেখানে আমাদের শেখার সুযোগ থাকবে। তো আমরা একটা হসপিটালে কী কী ডিপার্টমেন্ট থাকে, যেই ডিপার্টমেন্টের ইকুইপমেন্টগুলো একটু পরে হয়তো আমরা অনেকগুলো ইকুইপমেন্ট না দেখার সুযোগ থাকলেও আইসিইউ, এনআইসিইউ, ওটি কিছু ইকুইপমেন্ট আমরা দেখতে পাবো। তো আমরা একটা হসপিটালে কী কী ডিপার্টমেন্ট থাকে এর একটা আইডিয়া জাস্ট ওভারভিউ করতেছি। আমরা অ্যানেস্থেশিয়া বা রিসেকশন একটা ইউনিট, যেটা অপারেশন থিয়েটার বলে আমরা বুঝি। তারপরে আমরা বায়োমেডিক্যাল একটা ডিপার্টমেন্ট থাকে একটা হসপিটালে, কিংবা ইলেকট্রোমেডিক্যাল, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সিএসএসডি, যেখানে আমাদের স্টেরিলাইজেশন যে ডিপার্টমেন্টটা, যেখান থেকে জীবাণুমুক্ত করা হয়। আমাদের ডেন্টাল ইকুইপমেন্ট, ডেন্টাল ডিপার্টমেন্ট, ডার্মেটোলজি, ইমার্জেন্সি, এন্ডোক্রাইনোলজি, ইএনটি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট। একটা হাসপাতালের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসেও আমাদের অনেক ইনভলভমেন্ট থাকতে পারে। অ্যাজ এ বায়োমেডিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের ওই ব্যাপারেও কিছু আইডিয়া থাকা উচিত। আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি একটা ডিপার্টমেন্ট থাকে, হেমাটোলজি আছে, হসপিটাল ইঞ্জিনিয়ারিং আছে, এইচআর অ্যাডমিন, একটা হাসপাতালের কিভাবে পুরো অপারেশনটা হয়, এইচআর এবং অ্যাডমিন যে ডিপার্টমেন্টটা। যদিও আমরা আমাদের পলিটেকনিকে অনেক সাবজেক্ট থাকে, আমরা বুক কিপিং, অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট আমরা পড়ে আসি। তো জাস্ট একটা ওভারভিউ, এইচআর অ্যাডমিন থাকে। আমাদের ইনফেকশন ডিজিজ থাকে, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ থাকে, কিচেন থাকে, একটা হসপিটালের যত পেশেন্ট থাকে, স্টাফ থাকে, সবার রান্নার একটা ব্যবস্থা থাকে, ওখানেও আমাদের কিছু ইকুইপমেন্ট থাকতে পারে। তো আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে ওই নলেজটুকু আমাদের থাকা দরকার। এখন অনেক মডার্ন কিচেন আসছে, তো ল্যাব প্যাথোলজি থাকে, লন্ড্রি থাকে, মর্চুয়ারি থাকে, নেফ্রোলজি থাকে, নিউরোলজি থাকে, এনআইসিইউ, পিআইসিইউ, স্ক্যানিং, এই পেডিয়াট্রিক সেকশনটা, অবস্ট্রাকশন অ্যান্ড গাইনোকোলজি, অনকোলজি, অর্থোপেডিক্স, অপথ্যালমোলজি, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি, রেসপিরেটরি বা পালমোনারি ডিপার্টমেন্ট, রিউমেটোলজি, ইউরোলজি এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। এই হচ্ছে একটা হসপিটালের মধ্যে থাকে। একটা মডার্ন হাসপাতাল হলে এই কয়েকটি ডিপার্টমেন্ট আমাদের থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের কিছু আইডিয়া থাকলে আমরা একটু অন্য 10 জন ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার থেকে আমরা একটু বেটার পজিশনে থাকবো, আমরা একটু এগিয়ে থাকবো। আমাদের লাইফে আমরা মিস করি আমাদের কোনো রোল মডেল নাই, আমরা কাউকে ফলো করতে পারি না। আমরা সারাদিন কি করি? আমরা নিউজ পেপার দেখি, আমরা টিভি দেখি, আমরা ইউটিউব থাকি, আমরা ফেসবুক চালাই, কিন্তু আমাদের কোনো আসলে আমাদের লক্ষ্য, আমাদের মিশন, আমাদের ভিশন কিন্তু ঠিক নাই। আমরা ওই জায়গায় কাকে ফোকাস করতে হবে, আমরা কার ভিডিও দেখবো, কোন নিউজ পেপার পড়বো। আর নিউজ পেপার পড়তে গেলেই এখন আমরা নিউজ পেপার খুলেই দেখি এখানে মারামারি, এখানে কাটাকাটি, এখানে খুন, এখানে ধর্ষণ, এভরিথিং। এগুলো কি করে আমাদের ব্রেনকে গার্বেজ করে দেয়, আমাদের নেগেটিভ থট আমাদের মাথায় দিয়ে দেয়। তার মানে কি আমরা নিউজ পেপারে আসলে আমরা পজিটিভ কিছু পাই না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা ইউটিউব, ফেসবুক, গুগল যা কিছু আছে সবই আমাদের ইউজফুল। যদি আমরা কোনটা আমাদের জন্য ভালো ওইটা যদি আমরা সিলেক্ট না করতে পারি, তাহলে আমাদের কি হবে? আমরা প্রতিদিন দেখতে দেখতে আমরা ভুল পথে চলে যাব। তো আমরা যদি ভালো কিছু দেখি, ইউটিউবে কি আমরা একটা ভালো ভিডিও দেখলে ওই রিলেটেড ভিডিও আমার সামনে আসতে থাকে। ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদমটাই এরকম। কিন্তু আমরা করি কি, ওই সারাদিন মোশাররফ করিমকে দেখি, আমরা ওই একজন নাট্য অভিনেতা বা একজন মুভি স্টারকে দেখি, ওখানে আমরা কিছু শিখতে পাই?
ওগুলো আমাদের গার্বেজ করে দেয়। আমরা কি একজনও আমরা ট্রানজিস্টর, আমরা ডায়াড, আমরা টায়ার, আমরা ইসিজি, আমরা আল্ট্রাসাউন্ড, আমরা সিটি স্ক্যান এই রিলেটেড ভিডিও দেখতেছি? কয়জন আছি আমরা ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে একটা বায়োমেডিক্যাল টিউটোরিয়াল, একটা ইউটিউবের রিলেটেড কিছু আমরা দেখতেছি? কিন্তু এটা কি আমাদের জন্য অনেক স্যাররা কি আমাদের শিখাই দিবে বা ট্রেনিং এ কি আমরা শিখবো? আমরা কি একটু বুঝি না? এটা কি আমাদের উচিত না? আমরা এই জায়গায় ফোকাস করি না। আমরা সারাদিন আমরা ফেসবুক এনজয় করি, আমরা পয়সা নষ্ট করি ইন্টারনেটে, কিন্তু আমরা কি করি? আমরা ভালোটা দেখি না। আমরা www. একটা খারাপ কিছু দেখতেছি, তো আমি কিন্তু ভালো জিনিস দেখতেছি না। আমার কিন্তু সুযোগ ছিল, আমার কিন্তু টাইম নষ্ট হলো, আমার কিন্তু টাকা গেল। তো আমরা এই জায়গাতে আমরা ফোকাস করতে পারি না, এবং আমরা পড়ে আসি। আমরা জেলা শহর, আমাদের বিভাগীয় শহর, আমরা বাংলাদেশ, আমাদের সারা বিশ্বে 200+ আমাদের কি আছে, দেশ আছে। ওই দেশে কিন্তু আমাদের অনেক অপরচুনিটি আছে। ওইখানে কিন্তু সে আমাদের জাপান কিংবা জার্মানি প্রচুর ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু ওই দেশের মানুষগুলো কি ফ্যামিলি বন্ডিং নাই, ওরা বিয়ে শাদী করে না, ওদের মধ্যে বাচ্চা হচ্ছে না। ওই দেশের ইনফ্রাস্ট্রাকচার কে চালাবে? মানুষ চালাবে। মানুষ কোথায়? মানুষ হচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষকে বলতেছি যে অনেক জনসংখ্যা, এটা আমাদের জন্য বোঝা, কিন্তু নো। গোল্ডম্যান সার্স একটা আমেরিকান ইনভেস্টমেন্ট ইকোনমিক কোম্পানি, ওরা বলতেছে যে বাংলাদেশও একটা পটেনশিয়াল কান্ট্রি, যদি তারা এই জনশক্তিটা সম্পদে না পরিণত করতে পারে, ভালো শিক্ষায় শিক্ষিত না করতে পারে, তাহলে এরা গার্বেজ। আর যদি এরা শিক্ষিত হয়ে পারে, তাহলে দেয়ার ইজ দ্য ইউনিক অপরচুনিটি টু গো অ্যাব্রড, লাইক জাপান, জার্মানি, ইউরোপের অনেকগুলো দেশে আমাদের সুযোগ আছে, কিন্তু আমরা সেই লেভেলে চিন্তাই করি না। কিন্তু এই লেভেলে চিন্তা করার সময় কিন্তু আমাদের এখন। আমরা যারা হায়ার স্টাডি করব, আমরা আইএলটিএস দিব, কিংবা আমাদের অনেক অন্যান্য কোর্স করে কিন্তু আমাদের বাইরে ওই সুযোগগুলো আছে। আমরা কি ওইটা নিতে পারবো কিনা, নেওয়ার জন্য রেডি আছি কিনা? আচ্ছা, আমাদের যেহেতু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ, অনেকেই আমাদের জব করতে আসবে বা আমাদের কর্পোরেট জীবন শুরু হবে, তাদের নেক্সট মিশন এবং ভিশন এই জায়গাতে এখন সবাইকে একটু ফোকাস করতে হবে। যেমন তাদের প্রত্যেকেরই কনফিডেন্স নাই। আমি যেটা বলেছিলাম একটু আগে, যে কনফিডেন্স নাই মানে আমরা মনে করি যে আমি ময়মনসিংহ থেকে আসছি, আমি ওটা ভালো না, ঢাকায় যারা পড়াশোনা করছে ওরা মনে হয় বেটার। তার মানে কি? আমার ল্যাক কনফিডেন্স, ওইটা আমাকে ছোট করতেছে, ওটা আমাকে পিছিয়ে ফেলতেছে। কিন্তু কেউ কিন্তু আমরা একবার চিন্তা করতেছি যে না, যে আমি যা আছি, যে অবস্থানে আছি, যেখান থেকে আসছি, আমি বেটার। আমরা এই জিনিসটা ফিল করি না। এখন থেকে করবো কিনা, করা উচিত কিনা, না করলে আমরা পিছিয়ে পড়বো কিনা। তো এই কনফিডেন্সটা আমাদের বুস্ট আপ করতে হবে, এই কনফিডেন্সটা আমাদের থাকতে হবে। তো আমাদের জব সোর্স, এখন আমাদের জব নিতে হবে। তো আমার জব সোর্সিং আমরা কিভাবে করব? অনেকগুলি মাধ্যম আছে। সবচেয়ে বড় মাধ্যম হলো যে আমাদের সিনিয়ররা যারা আছে, যারা এখান থেকে পাশ করে ভালো ভালো জায়গায় আছে, তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে রেগুলার কমিউনিকেশন করা, তাদের টাচে থাকা। তাহলে হবে কি, আমার নেক্সট আমাকে গাইড করতে পারবে, আমার একটা জব হবে। তা আমরা শুধু নিউজ পেপারে কি আসছে, কোথায় পত্রিকায় বিজ্ঞাপন আসছে, নিয়োগ বিজ্ঞপ্তি, ওইদিকে ফোকাস না করি। আমি খুব বোল্ডলি বলতে পারি, যারা আমাদের সাথে ছিল অ্যাজ এ ফার্স্ট ব্যাচ অফ ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স এবং অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ডিপ্লোমা ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, যারা আমাদের সাথে ছিল তারা প্রত্যেকেই বেটার করছে। যারা আমাদের সাথে ছিল তারা প্রত্যেকেই জব করে। আজকে এই যে শরীফ আমাদের সামনে কথা বললো, শরীফ আমাদের সাথে ছিল, আজকে শরীফ এরকম একটা কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছে, এটাকে আমাদের ভালো লাগে। তো জি, আমাদের আরেক বন্ধু স্যার যেটা বললেন, সে আমেরিকা আছে। তো এরকম অনেক হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা তোমাদের যেমন জানা দরকার, তেমন এটাকে ফলো করা উচিত। আমরা করি কি, আমরা জীবনে অনেক কিছু শুনি, কিন্তু আমরা এটা মেমোরিতে রাখি না, আমরা এই আরেক পাশ দিয়ে বের করে দিই, সিরিয়াস হই না, আমাদের পারপাসটা আমরা বুঝি না। পারপাস না বোঝার কারণে কিন্তু আমরা গুরুত্ব দিতে পারি না, আমাদের ফোকাস ঠিক থাকে না। যে জব সোর্সিং এর জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে আমাদের সিনিয়র ভাইদের সাথে আমাদের একটা কমিউনিকেশন রাখলে সবচেয়ে বেশি লাভবান হবে কে? আমরাই লাভবান হব। তো এরপরে সিভি, আমাদের সিভি মেক করতে হবে। গতানুগতিক একটা সিভি আমরা করব না, একটা ভালো ফরম্যাট আমরা ফলো করব। আমরা ভাইবার ব্যাপারে আমরা প্রিপারেশন নিব। আমরা নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে একটা প্রেজেন্টেশন, এটা আমরা দিতে পারি না। আপনি ভালো করবেন এটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে ডেকে আমি একটা অপরচুনিটির কথা বললাম যে আপনি 2 মিনিটে একটু নিজেকে সম্পর্কে বলেন, আপনি বলতে পারতেছেন, আপনি কাঁপতেছেন। তো আমরা ওইখানে যদি অন্য একজন বেটার করে, তাহলে অপরচুনিটি তার হয়ে যাবে, আপনি পারবেন না। কিন্তু আপনি এটা কেন করেন না? আপনার এখন অপরচুনিটি আছে, আপনি এখনো ক্লাস করতেছেন, ক্লাসে 40 জন আপনার বন্ধু আছে, তাদের সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্র্যাকটিস করেন, আপনি নিজে বলা প্র্যাকটিস করেন।
শুধু প্র্যাকটিস না থাকার কারণে আমরা এই অপরচুনিটিগুলো মিস করতেছি, আমরা হারাই ফেলতেছি, আমরা জব মার্কেট থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু যারা ভালো করতেছে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আগে যাচ্ছে। তা আমাদের থিঙ্কিং পাওয়ার, আমরা যে লেভেলে চিন্তা করতেছি এই লেভেলের চিন্তা থেকে আরো বেটার চিন্তা করতেছি না। যারা বেটার চিন্তা করে তাদের সাথে কথা বলতেছি না, তাদের সংস্পর্শে না থাকার কারণে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। আমাদের জেনারেল নলেজ, আমরা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল যে নলেজগুলো আমরা জানি, এর পাশাপাশি আমাদের আরও যে আউট নলেজগুলি দরকার ওগুলো আমরা নিচ্ছি না। সে এক্সাম্পল, আমরা ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমরা কেউ ব্যাংকের ইন্টারেস্ট সম্পর্কে জানি না। জানতে কি আমাদের কোথাও বাধা আছে? আপনি যখন জানবেন তখন আপনি বেটার করবেন। আপনার ইংলিশ স্পোকেন, এটা আপনার খুব জরুরি, এটা বহির্বিশ্বের সাথে কিংবা আপনার চাকরিতে লাগবে। ইংরেজি পড়া, ইংরেজি লেখা, ইংরেজি বলা সব কিছু আপনার একটা মানে ক্যাপাসিটি, এইটা আপনাকে বিল্ড আপ করতেই হবে, এটা একদম নেসেসারি, এটা বাদ দেওয়া যাবে না। দেখেন, আপনি যখন অনেক কিছু জানবেন তখন আপনার চেহারার মধ্যে একটা ভাব আসবে, একটা ব্রাইট একটা লোক আসবে। এর মানে আপনি যখন জানবেন তখনই এই লোকটা আসবে। না থাকলে কিন্তু আপনার যে ভাই বাবুটা ওখান থেকে জিজ্ঞেস করতেছে, আপনি কিন্তু তার চোখের দিকে তাকাবেন না, আপনি তার অন্য দিকে তাকাবেন, আপনি লুকোচুরি করবেন। কিন্তু আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে স্যারের দিকে তাকিয়ে থাকবেন, স্যার এবার বলেন কি জানতে চান, নাকি? আমরা জানতে চাই না, জানি না, এই জন্য আমরা লুকোচুরি করি। তো এইখানে আমাদের যে বিষয়ে পড়াশোনা করছি এই নলেজ পাশাপাশি জেনারেল নলেজটা জানাটা, এটা কিন্তু এটার জন্য আমাদের ফ্যামিলি আমাদের ইনভেস্ট করছে, রাইট? আমরা অনেকেই আছি, আমরা ওরকম ওয়েল অফ ফ্যামিলি মেম্বার না, আমরা খুব ওরকম ফ্যামিলি থেকে আসি না। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আমাদেরকে পয়সা দিচ্ছে, যেই পয়সা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ম্যাচে থাকতেছি, হোস্টেলে থাকতেছি, আমাদের অনেক মানে সমস্যা আছে। কিন্তু এরপরে যে আমাদের 12 ঘন্টা 24 ঘন্টা আমাদের সময়টা চলে যাচ্ছে, দিন মাস বছর, কিন্তু আমরা যদি আমাদের যা নেওয়া দরকার তা যদি না নেই, তাহলে আমাদের ফ্যামিলির কাছে আমরা কি করলাম? চিট করলাম। এটা কি করা উচিত? আমরা এটা করবো না, আমরা সময়টাকে কাজে লাগাবো এবং আমাদের যত সুযোগ আছে আমরা কাজে লাগাবো এবং আমরা শুধু নলেজ গ্যাদার করার জন্য কাজে লাগাবো। এই সুযোগ, এই সময় কিন্তু আসবে না। তো ভাইভাতে অনেকগুলো প্রশ্ন করার পরে যদি জিজ্ঞেস করা যে দেখা গেলো যে রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট সব জায়গা থেকে আসছে, ইসিজি, আল্ট্রাসাউন্ড, মনিটর, ডিফিব্রিলেটর এগুলি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, সবাই পারতেছে, সবাই বলতেছে, কিন্তু লোক লাগবে কম। তখন কি করবে ভাইভাতে? স্যাররা অন্য কিছু জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি কি, আমাদের একটা ছেলে দরকার, যে ছেলেটা বাইক চালাইতে পারলে ভালো, তা আপনি কি বাইক চালাইতে পারেন? দেখবেন যে ওই ভাইভা বোর্ডে একজন চালাইতে পারে, 3 জন পারে না। তার মানে কি, একটা ভালো ছেলেও পাইলো, যে ছেলেটা বাইক চালাইতে পারে, ও আবার এর মধ্যে তার জবটা হয়ে গেল। তো এইটা কি, এটা একটা স্কিল, এই বাইক চালানোটা। কিংবা অন্য একটা, কেউ ড্রাইভিং করা আছে বা কেউ কম্পিউটারে ভালো পারে। তো এগুলো কিন্তু আপনার জীবনের স্কিল। এগুলি যত আপনি জানবেন বা পারবেন তত আপনার জন্য কি, জব মার্কেটে আপনার জন্য একটা সুযোগ। এগুলোর জন্য পারফেক্ট টাইমই কিন্তু এখন। জব করলে কিন্তু টাইম পাওয়া যায় না। এখনো আমরা যে পরিমাণ এফোর্ট দিই, পড়াশোনাকে যখন করছি তখন কিন্তু এত এফোর্ট দেই নেই। তো এটা আমরা বুঝি, আমরা যেহেতু বুঝি, ছোট ভাই হিসাবে আমরা কিন্তু এটা তোমাদেরকে বলতে চাই, তোমরা এই সময়টা কাজে লাগাও, এটা তোমাদেরই কাজে লাগবে। সিভি ফরম্যাটে আমরা দেখি কি, একটা কম্পিউটারের দোকানে যাই, কম্পিউটারের দোকানে গিয়ে বলি আমাকে একটা সিভি বানাই দেন, জাস্ট নামটা এডিট করে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমাকে একটা সিভি দেয়। তো আমরা এই ফরম্যাটটা ফলো করব, যে আমরা 1 থেকে 2 পেজের মধ্যে রাখবো, চেষ্টা করব। আর অনেকে ইমেল লিখি, ইমেলের মধ্যে গিয়ে কি করে, মানে 1 2 3 7 8 9 এরকম কিছু মেনশন করে। কিন্তু আপনি আপনার নামের ইমেলটা যদি একটু ফর্মাল সুন্দর না করেন, আপনি এটা যখন কাউকে দিবেন, ওইটা ফর্মাল না দেখেই কিন্তু আপনাকে মনে করবে যে আপনি কি ডিসিপ্লিন না। ধরেন আপনার নাম কামরুল হোসেন, আপনার বাড়ি টাঙ্গাইল, তো আপনি কামরুল হোসেন টাঙ্গাইলের টিটা ইউজ করেন, আপনার থানার মধুপুরের র্যামটা ইউজ করেন, তারপরে @gmail.com নিশ্চয়ই আপনি পাবেন। কিন্তু তা না চেষ্টা করে যদি আপনি কামরুল ইসলাম অচেন পাখি @gmail.com দেন, তাহলেও হয়তো পাবেন, কিন্তু এটা তো লুক্রেটিভ হবে না। কিন্তু আমরা কিন্তু এটাই করি, মানে ইট শুড বি ফর্মাল। হ্যাঁ, আপনার ইমেলটা অনেক অর্থবহুল, এটা আপনার একটু ফর্মাল হওয়া উচিত। দেখেন, আমরা সিভিতে কি করি, যে আমরা বলি যে হার্ড ওয়ার্কার। আপনি যে হার্ড ওয়ার্কার এটা তো বলার দরকার নেই, আপনি হার্ড ওয়ার্ক করে কিছু একটা করছেন, এটা আপনি সিভিতে মেনশন করেন। এগুলো কিন্তু আপনার সিভি কিলার, আপনার সিভিকে কিল করছে। নিশ্চয়ই আপনি ডিটেলস আমি হয়তো এখন বলতে পারবো না, আমি জাস্ট অল্প করে বোঝানোর চেষ্টা করতেছি যে হার্ড ওয়ার্কারের কথা বলার দরকার নেই। আপনি হার্ড ওয়ার্কে কি করছেন? আপনি কি স্কাউটিং করছেন?
আপনি কি কোনো একটা ভালো অর্গানাইজেশনের সাথে ছিলেন আপনি স্টুডেন্ট অবস্থায়? ওইটা না আপনার হার্ডওয়ার্ক আপনি এটা মিন করবে। তো শুধু হার্ডওয়ার্ক আর লেখাটা এটা একটা লেখার জন্যই লেখা, এটা আমরা এখন না লেখাই বেটার। অনেকেই একটা ভালো পিকচার দেয় না সিভিতে বা ফর্মাল কোনো একটা ব্যাপারে, ভালো পিকচার দেয় না কেন? আপনি একটা ভালো পিকচার যদি আপনি না দিতে চান, ওখানে 50 টাকা খরচ করে একটা ভালো পিকচার না দিয়ে যদি আপনি বেটার কিছু আশা করেন, তাহলে কি আপনার ঠিক? আপনি ওইখানে 50 টাকা খরচ করেন, আপনি তো একটা বার্গার খাচ্ছেন 200 টাকা দিয়ে। আপনি একটা ভালো পিকচার যান, একটা ল্যাবে যান, একটা ভালো ছবি তোলেন, এটা আপনার জন্য খুব কাজে দিবে। তারপরে অনেকেই পড়াশোনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে কিন্তু আগে লিখতেছে এসএসসিটা বা এইচএসসিটা, এগুলো একটু খেয়াল করে লেখা উচিত। তারপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেকে অনেক রকম লেখে, এটা একটা স্মার্ট ফরম্যাট আছে, এটাকে স্মার্টই বলি আমরা, যে এটা স্পেসিফিক হইতে হবে, এটা মেজারেবল হইতে হবে, এটা অ্যাটেন্ডেবল হইতে হবে, এটা রিয়েলিস্টিক হইতে হবে, এটা টাইম বাউন্ড হইতে হবে। আমরা বলি যে আমরা এই জায়গায় একটা কাজ করছিলাম, ছোট্ট করে লিখে দেয়, কিন্তু আপনি ওই জায়গায় কি কাজ করছেন, ওই প্রতিষ্ঠানের নামটা বলেন, কতদিন কাজ করছেন বলেন, ওইখানে আপনি কি অ্যাচিভ করছেন, ওইটা আপনি মেনশন করে দেন সিভিতে। আমি যেটা বললাম এটা স্মার্ট হইতে হবে, স্পেসিফিক মেজারেবল এইরকম করে হইতে হবে। তো আমরা এই সিভি, যেহেতু আমরা 2 দিন পরে আমরা সিভি লিখবো, বিভিন্ন জায়গায় সিভি দিব, এইটা একটু খেয়াল করবো আর কি। এই সিকিং লুকিং এগুলো আমরা না লেখাই ভালো। আমরা সিভিতে লিখি না সিকিং গুড জব, গুড কোম্পানি, এগুলি লিখবো না। আমরা সিভি যেই কোম্পানির জন্য লিখছি ওই কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া নিব, ওরা কি করে, কি ইকুইপমেন্ট করে, ওই রিলেটেড যদি কিছু পারি আমরা ওখানে লিখে দেব। রিলেটেড কোম্পানি সম্পর্কে অবশ্যই খবর নিতে হবে, আর ওইটার ব্যাপারে তথ্য দিয়ে সিভি সাবমিট করলে ওখান থেকে আপনাকে কল দেবে। আর সিভিতে যতটুকু সম্ভব আপনি ব্লাড ডোনেট করছেন, আপনি স্কাউটিং করছেন, আপনি ডিবেট করছেন, কিংবা আপনি আপনার কলেজের পাশে কোথাও একটা পার্ট টাইম জব করছেন, এই রিলেটেড তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন, এটা খুব হেল্প করবে আপনাকে। ওই আবার একই বললাম যে অচেন পাখি এগুলো কিছু ফেসবুক লিঙ্কডিনে অনেকের আছে প্রোফাইলে, এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ কি এখন সিভিতে কিন্তু আমাদের ইমেল দিতে হয়, আমাদের ফেসবুকে লিঙ্ক দিতে হয়, আমাদের লিঙ্কডিন এর প্রোফাইলের লিঙ্ক দিতে হয়, তো এগুলি যতটুকু ফর্মাল রাখা উচিত। আমরা সিভিটা কোথাও পাঠাই, ওটা পিডিএফ করি না, একটা ওয়ার্ড ফাইল পাঠাই দিই, ছোট ছোট মিস্টেক, কিন্তু আপনি জানেন না যে এই ভুলটার জন্য আপনাকে কল দেবে না। আপনার ওই সিভিটা 1 to 3 লেখা থাকে, ওটা রিনেম থাকে না, সিভি অফ মিস্টার সালমান এই কথা লেখা থাকে না, একটা 1 to 3 এরকম লেখা থাকে। তাহলে এটা কি লুক্রেটিভ হইলো? ওই জায়গায় 5টা ছেলে যদি সিভি দেয় আরো সুন্দর ভাবে, তাহলে ওইখানে কি আমি বাদ করে যাব না? তা আমাদের এটাকে খেয়াল করার দরকার আছে কিনা, এটা আমরা অবশ্যই খেয়াল করব, না করলে নিজের পায়ে নিজে করার ভালো অবস্থা। অফিস রিলেটেড ইনফরমেশন এবং পজিশন, এটা আমরা ভাইভাতে গিয়েও আমরা জানি না যে আমি কি পজিশনের জন্য আসছি, তো এইটা খুব খেয়াল করতে হবে। ইন্টারভিউয়ে আমরা অনেক সময় ঢুকে যাই, জিজ্ঞেস করি না যে স্যার আমি আসবো কিনা, আমরা বসার আগে অনুমতি নিই না স্যার আমরা বসবো কিনা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের জেস্টার, আমাদের পোস্টার, আমাদের মুভমেন্ট আমরা ধরে রাখতে পারি না, আমরা এদিক সেদিক তাকাই, আমাদের কলার ঠিক নেই, আমরা ফর্মাল ড্রেস পরে যাই না, এগুলো কিন্তু একদম প্রাইমারি স্টেজের ইয়া, কিন্তু আপনার এফোর্টটা অনেক দূর নিয়ে যাবে। আপনি যদি এইগুলো খেয়াল না করেন তখন আপনি মিস করে যাবেন। আপনার নিজের সম্পর্কে বলতে বলা হয়েছে, আপনি ভাইভাতে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার নিয়ে বলা শুরু করছেন, আপনাকে জানতে চাইছে শুধু আপনার সম্পর্কে, তাই না? আমরা ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে আমরা বাবা বাবা এ করছে, মা এ করছে, ভাই এ করছে, না, আপনি নিজে কতটুকু আসছেন, আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি এখান থেকে পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি এই করছেন, আপনার সিজিপিএ এই রিলেটেড তথ্য দিলে আপনার ইন্টারভিউতে আপনাকে পরবর্তী স্টেপের সুবিধা হবে। তারপরে আমরা ইন্টারভিউ দিয়ে জাস্ট ব্যাক করে আমরা আমাদের পেছনটা স্যারদেরকে দেখিয়ে চলে যাই, নো, আপনি যতটুকু সম্ভব আস্তে আস্তে পেছন দিকে দিয়ে আপনি বের হয়ে যান রুম থেকে, এটা আপনাকে একটা ফর্মাল লোক দেবে। আপনার জয়নিং অফিস কিছু অ্যাক্টিভিটির কথা বলা আছে। দেখেন আমরা যখন একটা জায়গায় যাই, ওখানে যাওয়ার পরে আমাদের অনেক কিছুই ভালো লাগে, আমাদের অফিসের কলিগদের ভালো লাগে না, আমাদের টিচারদেরকে ভালো লাগে না, আমাদের পিয়নের ব্যবহার ভালো লাগে না। এইখানে আপনাকে একটা রুলস মানতে হবে বা বুঝতে হবে, যে হিটলারের মতো, হিটলার বলছিল ইফ ইউ ডু নট লাইক দ্য রুলস ফলো দ্য রুলস, গো টু দ্য টপ, চেঞ্জ দ্য রুলস। বিষয়টা হচ্ছে আপনাকে যে পছন্দ কথা, আপনি তার পছন্দের কাজ আস্তে আস্তে করা শুরু করেন, একটা সময় সে আপনাকে পছন্দ করবে। আর যখন কেউ কাউকে পছন্দ করে তখন ফ্লোর ইজ ইয়ার্স, বলে দেবে আপনি যা বলবেন, তাই না?
আমাকে আগে তার পছন্দের পাত্র হইতে হবে, কিন্তু সে পছন্দ করতেছে না বলে আমিও রিয়েক্ট করলাম, অপরচুনিটি আমার মিস হয়ে গেল। আমি রিয়েক্ট করে অফিস থেকে আমি বেরিয়ে আসলাম, আমি চাকরিটা করলাম না, আমি এই সুযোগটা নিলাম না, কার লস হবে? আপনি 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 লস করে গেলেন। তো এই জিনিসগুলো আমরা করবো না, মানে চেষ্টা করবো যে এগুলোকে মেনটেন করার জন্য। আমরা অফিসে প্রথম দিকে নতুন বইয়ের অনেকগুলো দোষ থাকে বলি না, তো প্রথম দিকে আমরা যারা জুনিয়র হিসেবে কোনো অফিসে চাকরি করি আমাদের অনেক ভুল হয়, অনেক ত্রুটি হয়, এর মধ্যে আমরা জিনিসগুলো মনে রাখতে পারি না। খুব স্বাভাবিক, আমরা মাত্র ফ্রেশ ডিপ্লোমা আসছি আমরা মার্কেটে। তো এই জন্য আমাদের বসদের, আমাদের অফিসদের, আমাদের কলিগদের সব কিছু আমরা কি একটু মেনটেন করা, ডায়েরিতে নোট করা, যেন আমরা পরে রিকল করতে পারি। এই এই বিষয়গুলো একটু খেয়াল করা। ছোট ছোট কিছু প্রবলেম হয়, আমরা প্রবলেম হওয়ার সাথে সাথে আমাদের বসদেরকে ইনফর্ম করি, আমাদের বসরা ইরিটেট হয়। যদি প্রবলেমটা আমাদের নিজেরা সলভ করার মতো হয়, একটু সময় নিয়ে আমরা একটু ঠান্ডা মাথায় সলভ করে বসকে জানাই, তাহলে বস কি অ্যাপ্রিসিয়েট করবে, বাহ ছেলেটা প্রবলেম করছিল, নিজে নিজে সলভ করছে, এবার আমার কাছে আসছে, ফাইন। এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট। তা না করে যদি আমরা ডিরেক্ট বস এই তো হচ্ছে না, এই হচ্ছে না, এক্সকিউজ, এগুলো না করা, এগুলো কিন্তু আপনাকে ছোট করে দিচ্ছে, আপনার এডুকেশনকে ছোট করে দিচ্ছে। কথায় কথায় আপনি দেখবেন যে আপনি বুলিং এর শিকার হয়ে যাবেন। তো এগুলো একটু নিজে নিজে করা আর কি। পাওয়ারফুল ট্রেনিং, আমরা বিভিন্ন বিভিন্ন ট্রেনিং আমাদের ইউটিউবে পাওয়া যায়, আমাদের সিনিয়রদেরকে পাওয়া যায়। এই ট্রেনিংগুলো আমাদের কাজে দিবে, এই ট্রেনিংগুলো আমাদের করা, আমরা অফিসে হোক, আমাদের এডুকেশনাল হোক, যে কোনো জিনিস ট্রেনিং খুব পাওয়ারফুল। এটা প্রত্যেকটা সেক্টরে আপনাকে হেল্প করবে এই ট্রেনিংগুলো করা। দেখবেন আপনার ক্যারিয়ার রিলেটেড অনেক ট্রেনিং আছে, এই ট্রেনিংগুলো করা সম্ভব হলে। এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা একটা ভালো জায়গায় করা, ভালো মানুষদের সাথে মেশা, এটা আপনাকে অনেক হেল্প করবে। আমাদের অফিসিয়াল প্রসেস যেটা আমরা পলিটেকনিকে আমরা পাই না, আমাদের কোনো সিলেবাসে নাই। আমরা আসলে কোথায় কাজ করতে চাই, আমাদের প্রসেসটা কি, আমাদের মেডিকেল সেক্টরের বিজনেস, মেডিকেল সেক্টরের অফিসিয়াল অ্যাক্টিভিটি কি হয়। আমাদের গভর্নমেন্টে কিছু কাজ হয়, গভর্নমেন্টের কাজ মানে হলো সরকারি যত হাসপাতাল আছে এই হাসপাতালগুলোতে, প্রাইভেট যতগুলি হাসপাতাল আছে এই হাসপাতালগুলিতে ক্লিনিক্যাল, ডায়াগনস্টিক, কিছু এনজিও আছে যারা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করে, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, রেড ক্রিসেন্ট, বা যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল ইঞ্জিনিয়ারদের একটা রোল থাকে, ওই জায়গাতে আমাদের কাজ হয়। আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের কি করতে হয়, বিভিন্ন মেডিকেল কলেজের পরিচালক, অন্যান্য ডক্টরস, নার্স, টেকনিশিয়ান, হ্যাঁ, বায়োমেডিক্যাল, ওদের সাথে আমাদের অ্যাক্টিভিটি, আমরা ওখানেই কাজ করি, ওদের কাছে যাইতে হয়, সেলসের জন্য হোক, সার্ভিসের জন্য হোক, ওদের সাথে আমাদের প্রতিদিন আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে হয়। পুরো অ্যাক্টিভিটি আপনি বেটার করবেন কখন, যখন আপনি প্রোডাক্ট নলেজটা জানবেন। আপনি একটা ইসিজি মেশিন নিয়ে কাজ করেন, ইউ হ্যাভ টু নো ইসিজি ডিটেলস, নো মোর ডিটেলস। এবং আপনার ইসিজি মেশিনটা তো আপনি করেন, অন্য আরেকটা কোম্পানির ইসিজি মেশিন কি করে, তার ফাংশনটা কি, তার ল্যাগিংটা কি, তার ভালো ফিচারটা কি, তার প্রাইসটা কি, এটা সম্পর্কে জানা। টার্গেট কাস্টমার, আমার এই ইসিজি মেশিনটা কে কিনে, কেন কিনে, কবে কবে কিনে, এই জিনিসটা আপনাকে সেট করতে হবে। আপনি যখন জব পাবেন, এই কথাগুলো একটু উপর দিয়ে যাচ্ছে অনেকের আমার মনে হচ্ছে, কিন্তু আপনার পরবর্তী ফিউচারের জন্য অনেক এফেক্টিভ। আপনাকে এখনই এগুলি জেনে থাকলে ভালো। আপনার কমিউনিকেশন, আপনার আরএফকিউ, আপনি যখন কোথাও যাবেন আপনি কিভাবে তার আরএফকিউটা, রিকোয়েস্ট কোটেশনটা কালেক্ট করবেন, তার কি দরকার, কেন দরকার, কত টাকার মধ্যে দরকার, এই স্পেসিফিক জিনিসগুলো আপনাকে জেনে আসতে হবে। এই অনুযায়ী আপনাকে একটা প্রপোজাল দিতে হবে, তারপরে নেগোসিয়েশন হবে, তারপরে ওরা আপনাকে একটা ওয়ার্ক অর্ডার দেবে। এটা হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তারপরে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি কোথাও ডেলিভারি করতে যাবেন, আপনার এইটার প্রোডাক্টের বা কোটেশন দিতে যাবেন, তখন এটা নাম, মডেল, ব্র্যান্ড, আমাদের প্রত্যেকের হাতে একটা ফোন আছে, এই ফোনটা কি একটা ব্র্যান্ডের, এই ফোনটার একটা মডেল আছে, এই ফোনটা কোন দেশ, এটাকে একটা অরিজিন বলে। তার মানে কি, নাম, ব্র্যান্ড, মডেল, অরিজিন, প্রাইস, এগুলো কি, এগুলো হচ্ছে টেকনিক্যাল ফিচার, এগুলো হচ্ছে আপনার জানা দরকার। এগুলো মেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দেখবেন এক্সামিনেশনের মধ্যে এই জিনিসগুলোই বলা আছে, এই জিনিসগুলোই লেখা আছে। কিন্তু আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনি যদি মেশিনে সারাদিন কাজ করেন কিন্তু আপনি জানেন না কোনটা মডেল, কোনটা ব্র্যান্ড, কোনটা অরিজিন, এটা যদি না জানেন তাহলে কি এটি আপনার বড় ল্যাকিং। তো এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে, এটাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন বা ফিচার আমরা বলে থাকি।
কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে একটু বুস্ট আপ করার চেষ্টা করব। এই আমার পরের স্লাইডগুলো এরকম বুস্টার স্লাইড, এর মধ্যে আপনারা জেনেছেন আমার নাম, আমার পরিচয়, আমার পরিচিতি। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা ওভারঅল হসপিটালের একটা বুক রেডি করার জন্য, যেখানে আমাদের ডিটেলস আছে। এটা খুব দ্রুতই আমি চেষ্টা করব, এটা বাজারে আসবে। আমি এটা নিয়ে কাজ করতেছি, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আপনাদের বিলিভ, আপনাদের বিলিভার, আপনাদের সিস্টেম, আপনাদের ব্রেন কি একটা বাউন্ডারির মধ্যে আছে, রাইট? ওভার থিঙ্কিং করতে পারছেন না, আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারতেছেন না, আপনার নলেজ গেদার করতে পারতেছেন না। এইটা নিয়ে নেক্সট কয়েকটা স্লাইড আছে, আমি এটার মধ্যে যাচ্ছি। দেখেন, সারাদিন যদি আপনি আপনার মিরর পরিষ্কার করেন, আপনার চেহারা কি দেখতে ভালো লাগবে? আপনার চেহারা যদি ভালো না হয়, বুঝছেন আমার কথাটা? আপনার ফেসটা আগে পরিষ্কার করতে হবে, দেন আপনি মিররে ভালো দেখবেন না। এখন আমরা করি কি, আমাদের বিলিভ সিস্টেমটাকে আমরা কি একটা জায়গায় আটকে রাখছি। আমরা ড্রাইভ দিতে চাচ্ছি, বডি আমাদেরকে বলতেছে ড্রাইভ দেয়, কিন্তু আমাদের ব্রেন ড্রাইভ দিচ্ছে না। তার মানে কি আমাদের বিলিভ সিস্টেমটার মধ্যে সমস্যা। আমরা অলওয়েজ কি মিরর পরিষ্কার করতেছি, আমরা ফেস পরিষ্কার করতেছি না। এটা না করলে আমরা কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবো না। তো এইখানে আমাদের কাজ করতে হবে। দেখেন, আপনার লাইফ আপনি এখন থেকে ডিসাইড করতে পারবেন যে আপনি কোন লেভেলে যাবেন। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কার সাথে মিশবেন। এই সময়টা আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যেই ধরনের বই পড়বেন, সেই ধরনের ফিউচার আপনার হবে। যেই বন্ধু আপনার হবে, সেইটা এখন যদি আপনি খারাপ একটা বন্ধু পান, তাহলে কি হবে? আপনি খারাপ দিকে চলে যাবেন। এখন এই মুহূর্তে আপনি যে চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য রেডি না থাকেন, তাহলে আপনি আগাইতে পারবেন না। এখন আপনার সামনে প্রচুর চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমার এখন স্কিল ডেভেলপ করার দরকার, আমি করবো না। আচ্ছা, আমি এখন সকালে উঠে আমার একটু ব্যায়াম করার দরকার, আমি করবো না, আমি ঘুমাবো। তো এগুলি করলে কিন্তু আপনার বডি বিল্ডিং হবে না, আপনার স্কিল ডেভেলপ হবে না। এই জন্য বলা হয়েছে যে যেই বইটা আপনি পড়বেন সেই রকম ফিউচার আপনার হবে, যেই বন্ধু আপনি চুজ করবেন সেই রকম সার্কেল আপনার হবে, যেই চ্যালেঞ্জ আপনি নেবেন সেই চ্যালেঞ্জ আপনাকে ওভারকাম করলে আপনি সাকসেসফুল লাইফ পাবেন। যেই আপনার চারপাশে যেই রকম পিপল থাকবে, ওইটাই আপনার ফিউচারে আপনাকে হেল্প করবে অথবা ক্ষতি করবে। যেই বিলিভ, যে মাইন্ড সেট আপ আপনি করবেন, সেই রকম ফিউচার আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে আমার লাইফে কিচ্ছু হবে না, তাহলে আপনি কিচ্ছু হবে না। 2 দিন পরে আপনি গ্রামে থাকবেন গিয়ে, আপনি চিন্তা করবেন আমার ভালো চাকরি হইতেছে না, ভালো চাকরি পেতেছে না, কিন্তু আপনি জন্য চেষ্টা কিন্তু করেননি। এখন এই জন্য বলা হয়েছে যে এই কয়েকটা থিং আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলি আপনাকে মেনটেন করতে হবে। দেখেন, আপনি এখন স্টুডেন্ট আছেন, আপনি এখন আপনাকে চিন্তা করতে হবে যারা আমাদের ক্যারিয়ারে আছে তাদের সাথে আপনার মিশতে হবে। এখন আপনি 10,000 টাকার স্যালারি পান, এখন 20,000 টাকার স্যালারি কারা পায়, তাদের সাথে আপনার কি ওঠা বসা থাকতে হবে। তাহলে কি ওর মাধ্যমে আপনি বেটার একটা ভালো জায়গায় যেতে পারবেন। আপনার এই ডাইনামিক একটা সার্কেল, ডাইনামিক একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার ব্রড মাইন্ডেড পিপল আপনাকে এখনই চিনতে হবে, কোন বন্ধুটা আপনার ন্যারো, কোন ভাইটা আপনার জন্য ন্যারো, যে আপনাকে শেখাতে চাচ্ছে না, আপনি তার সাথে মিশেন না। আপনি বেটার যারা বড় মাইন্ডেড পিপল, তাদের সাথে আপনাকে মিশতে হবে। আমাদের চারপাশে দেখবেন কিছু মানুষ আছে যারা কোনো একটা ঘটনা ঘটায় ফেলে, কোনো কিছু চিন্তা করে না। আর কিছু মানুষ আছে যে দেখে, আচ্ছা দেখি শরীফ ভাই কি করে, আরেকটা বলে আচ্ছা ঠিক আছে দেখি শরীফ ভাই কি বলে। আরেকটা মানুষ আছে যে নিজে নিজে করে দেখায়, কারো দিকে তাকায়। আমাদের শ্রেণী, আমাদের চারপাশে এই ধরনের মানুষ কিন্তু আছে। আমরা এটাকে ফলো করব, অ্যাভয়েড করব খারাপ জিনিসগুলো। দেখেন, যারা ওয়েলদি পিপল, যাদের মানে তারা লিভারেজ পিপল, বিলিভ দেয়ার লিমিটেশন। আর যারা ওয়েলদি পিপল ফোকাস করে অ্যাবিলিটির উপরে, আর পোরগুলো করে লাইবিলিটিসের উপরে। দেখবেন, একটা ধনী মানুষের চিন্তা, একটা গরিব মানুষের চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু মানুষ এক্সিকিউশন করতে পছন্দ করে, আর কিছু মানুষকে এক্সকিউজ দিতে পছন্দ করে, আছে না? ও আজকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে তো যাওয়া যাবে না। আরেকটা ছেলে কি করছে, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, ও প্রিপারেশন নিয়ে ছাতা নিয়ে ঠিকই চলে গেছে স্যারের ওখানে ক্লাসটা করতে। তো এইটা হচ্ছে যে একটা ভালো মাইন্ডেড এবং একটা পোর মাইন্ডেড মানুষজনের পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু সবসময় আপনার নেগেটিভ। আমি আচ্ছা এখন নামাজ পড়া দরকার, আমার তা পড়লেও তো হয়, বেঁচে তো আছি। তো আমরা কিন্তু এই ধরনের থট প্রসেসের মধ্যে দিয়ে যাই। প্রতিনিয়ত আমার প্রতিদিন দেখবে আমাদের 60-70 হাজার থট চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে। এর মধ্যে আমরা কোনটা করি? তো এইখানে ভালো মন্দ দুইটা থটই কিন্তু আসে। প্রত্যেকটা মানুষ যখন খারাপ কাজ করতে যায়, কি একটা চিন্তা আসে, আচ্ছা এটা আমি করবো, করা কি ঠিক হবে? তারপরেও কেউ কিন্তু ওই কাজটা থেকে চলে আসে, আর কেউ কি করে, আচ্ছা ঠিক আছে যা আগে তো করে ফেলি। তো এই থট প্রসেসটা আমার মাথার মধ্যে যা আসতেছে, ওইখানে আমার সিলেক্ট করতে হবে আমি কোন থট প্রসেসের ভিতর দিয়ে যাব।
গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে যে আমরা এখন ইয়াং, এনার্জেটিক এবং ডাইনামিক। আমরা এখনো ফ্রেশ আছি, আমাদের এখনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, সময় আছে, আমরা সব কিছু চাইলে এখন সম্ভব। কিন্তু আরেকটু এজ হয়ে গেলে, বিয়ে শাদী করে ফেললে বা কর্মক্ষেত্রে ঢুকে গেলে আমাদের কিন্তু অনেক কিছু সুযোগ হয়। তো এখনই আমাদের কিন্তু রাইট পার্সন, রাইট সব কিছু রাইট সিলেক্ট করার একটা সুযোগ আছে। এই সিলেকশনটা আমাদের এখনই করতে হবে। আমাদের লাইফে ফাস্টার হবে না পিছন দিকে যাবে, এটা কিন্তু এখন সিলেক্ট করার সময়। আমরা পারবো না ইনশাল্লাহ ভালো ভালো কিছু সিলেক্ট করতে? আপনার যে সিচুয়েশন, এটা কিন্তু আপনাকে হোল্ডিং ব্যাক করছে, বা আপনার ডিসএম্পাওয়ারিং বিলিফ যেটা, এটা কিন্তু আপনাকে সবসময় করতে, এই সিচুয়েশনটা আপনারা কি পজিটিভ রাখতে পারবেন না? দেখবেন একটা কি বলে, একটা মোমবাতির যে আলো, মোমবাতির যে আগুনটা, এটা কিন্তু একটা ফু দিলেই নিভে যায়। কিন্তু এই সামান্য একটা আগুন যদি একটু অনেক একটা খড়কুটার মধ্যে রেখে দেন, তাহলে ওখানে যদি আগুন দিয়ে ওই ফুটাই দেন, তাহলে কি হবে? পুরো জায়গাটা আগুনটা কিন্তু বাড়বে, আর ওই ফু দিয়ে কিন্তু আগুনটা নিভিয়ে দেওয়া সম্ভব। এবং আগুন কিন্তু আবিষ্কার হয়েছে যে আপনার পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে এই আগুনের সৃষ্টির মাধ্যমে, তাই না? তো এই আগুনটা আপনার ভিতরে এখন আছে, কিন্তু কতটুকু? মোমবাতির আগুনের মতো, নাকি ওই ফরেস্ট বা ওই অনেক বেশি খড়কুটোর যে আগুন জ্বলতেছে ওইটার মতো? যার আগুনটা যত বেশি দাউ দাউ করে জ্বলবে, তার লাইফটা তত বেশি কি হবে? আগে যাবে। এই আগুন কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। আগুন না থাকলে আমরা রাগ করি, তো রাগ করি আমরা কার উপরে? খালি নেগেটিভ জিনিসের উপরে। পজিটিভের জন্য রাগ করি যে আজ এখন এই মুহূর্ত থেকে আমি শুধু ভালো কাজ করব, এই সিদ্ধান্তটাই নিতে হবে। এই আগুনটা কি পজিটিভের জন্য জ্বালাইতে হবে। আমরা ফ্যাক্ট এবং আমরা ফোকাস, এই দুটাকে যদি সমন্বয় করি, তাহলে কি হবে? আমাদের ফাংশন পাবো, আমরা রেজাল্ট পাবো। আর যদি আমরা চিন্তা করি ডিম আগে না মুরগি আগে, তাহলে আমরা ওই কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছি। আমরা কিছু একটা করার আগে কি করতে হবে? আমাদের বিলিফ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, আমাদের চিন্তা চেতনা, আমাদের শক্তি, আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যদি আমরা এই চিন্তা চেতনা দিয়ে না কাজ করি, তাহলে পরে কিন্তু আমাদের কি হবে? রিয়েলাইজেশন আসবে। এই জন্য আমাদের প্রোঅ্যাক্টিভ হইতে হবে, কাজ করার আগে অ্যাক্টিভলি চিন্তা করতে হবে। এটা না করলে কিন্তু আমরা পারবো না। এবং এই জিনিসটা আমরা পারবো, এই প্রমিসটা আমাদের মধ্যে আছে না? আমরা পারবো না ইনশাল্লাহ। এখন এই মুহূর্ত থেকে আমাদের লাইফে আমাদের যা কিছু আসবে, পজিটিভলি আমরা শেখার চেষ্টা করব। এই মানসিকতা রাখতে পারবো না? আমরা হয় শিখবো, নয় কি করব? জিতবো। হারানোর তো কিছু নাই। লাইফে অনেক কিছু করতে গেলে তো প্র্যাকটিস করতে হবে। আমরা যা কিছু করবো, এটা কি অন্যদের জন্য করব? শুধু নিজের জন্যই করব। আমাদের পারপাসটা না থাকার কারণে আমরা করতে পারি না। এখন যদি বলি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনি কয়টা মেয়ে দেখছেন, কেউ বলতে পারবেন? কিন্তু আমি যদি বলতাম যে আজকে সকালের থেকে আপনি যে কয়টা মেয়ে দেখবেন, ওই কয়টার জন্য 500 টাকা করে পাবেন, তাহলে আপনি কি করতেন? কোথায় মেয়ে, কোথায় মেয়ে, কোথায় মেয়ে, আপনি কিন্তু ছবি তুলতেন। আপনার পারপাসটা যদি হয় এইরকম যে মেয়েটা দেখলেই আপনি পয়সা পাবেন, তাহলে কিন্তু আপনি প্রচুর মেয়ে দেখতেন, বা মেয়ে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করতেন। সরি, এটা অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, আমি পারপাসটা বোঝানোর জন্য বলতেছি। আমরা যদি বেটার কিছু করতে চাই, এই প্রফেশনে ভালো কিছু করতে চাই, তাহলে এই প্রফেশনের সব কিছু আমাদের জন্য চোখ কান খোলা রাখতে হবে, পারপাস ঠিক করতে হবে। তাহলে আমরা এই সেক্টরে আমরা অবদান রাখতে পারবো। এখন পর্যন্ত আমরা ডিসিশনই নিতে পারি না যে আমরা কি করব, কিভাবে করব, কোথায় করব। কিন্তু এখনই আমাদের রাইট টাইম। আমাদের এই পৃথিবীতে, সারা পৃথিবীতে 3% মানুষ জানে যে সে কি হইতে চায়, আর 97% মানুষ জানেই না যে কি হইতে চায়। আল্লাহ ভরসা, যা হয় হবে। হয়তো এর মধ্যে ভালো হচ্ছে, আমরা লাকি এনাফ, আমরা ফরচুনেট এনাফ, কিন্তু 3% মানুষ জানে না। 3% মানুষ জানে যে কি করতে চায়, আর 97% মানুষ জানে না যে কি করতে চায়। এটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমার মুখের কথা না। সো এনাফ ইজ এনাফ, যে আমরা এখন থেকে পারবো, এখন থেকে করব, এখন থেকে আমাদের বিলিভার সিস্টেমকে ডেভেলপ করব। এইটা আমাদের অনেক হেল্প করবে। দেখো, ফোকাস এবং ভিশন না থাকার কারণে কি হয়? একটা হাতি ছোট্ট একটা বেটে, একটা বাচ্চা ছেলে, তাকে একটা রশি ধরে টান দিয়ে যে সব জায়গায় নিয়ে যাচ্ছে। একটা সার্কাসের মধ্যে আগুন লেগে পুরো সার্কাসের সবকিছু পুড়ে গেছে, সাথে হাতিও মরে আছে।
কিন্তু সব মানুষ চলে গেছে। কিন্তু হাতি যদি ইচ্ছা করে, সে তাকে যে রশি দিয়ে আটকে রাখা হয়েছে বা যেইখানে রাখা হয়েছে, সে পুরো জায়গাটাকে তছনছ করে দিতে পারে না? এখন এখানে সমস্যা কি? হাতির বিলিভ। হাতি মনে করে যে আমি এটা পারবো না। হাতি চেষ্টাই করে না যে এটা হাতির দোষ। কিন্তু হাতি যদি চেষ্টা করে, তাকে কি কোনোভাবে আটকে রাখা যায়? কিন্তু হাতি ছোটবেলা থেকে বড়ই হয় যে আমাকে দ্বারা কিছু সম্ভব না। আমরা দেখি কি, একটা পাখি উড়ে আর একটা মুরগি উড়তে পারে না, বা মুরগি উড়ে না, কিন্তু পাখি আর মুরগির গঠন তো সেম। এখন পাখির বাবা মা ছোটবেলা থেকেই তাকে বলে যে তুমি উড়ো, তুমি চেষ্টা করো। আর মুরগিকে বলে দেওয়া হয় যে তুমি পারবে না, তুমি মাটির জন্য, তুমি আকাশের জন্য না। কিন্তু মুরগিও তো উঠতে পারে, আমরা দেখি। তার মানে কি, তাকে আরো বেশি বুস্ট আপ করা হয় না। তো আমরা যতগুলি কথা বললাম, এর মধ্যে আমরা যদি আমাদের ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, আমরা অনেস্ট হবো তো ইনশাল্লাহ। আমরা কোয়ালিফাই হবো তো ইনশাল্লাহ। আমাদের এই পুরো অপরচুনিটি সারা পৃথিবী জুড়ে আছে, এটা কি আমরা বিশ্বাস করতেছি? বিশ্বাস করতেছি সারা পৃথিবী আমাদের জন্য ওপেন, যদি আমরা কোয়ালিফাই হই। আচ্ছা, আমরা 100-এ 100 এটা বিশ্বাস করি? এটা বিশ্বাস করি? বিশ্বাস করি না? আমরা 100-এ 100। আচ্ছা, আমরা বেস্ট এটা বিশ্বাস করি? অনেকেই বিশ্বাস করি না। আমরা জিনিসটাকে এইভাবে বলবো যে আমার সাথে নিজে আমার সাথে প্র্যাকটিস করি। দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই, দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই অপরচুনিটি। I am best. I am best. Out of best. Out of best. I am 100. I am 100. Out of 100. Out of 100. The whole world is my. The whole world is my opportunity. I am 100. I am 100. Out of 100. Out of 100. I am best. I am best. Out of the best. Out of the best. এই ফিলিংসটা এটা শুধু বলার জন্য না, এটা সবসময় মানার জন্য। এটা যদি না মানে, দেখো ফ্যামিলির মধ্যে একটা ভাই যদি মানে একটু লেস এফোর্ট দেয়, ওকে কিন্তু অন্য ভাইরা বঞ্চিত করে কি না? এই ফিলিংসটা না রাখলে কিন্তু আমরা হারাই যাবো এই ইয়া থেকে। তো আমি পুরো সময়টা চেষ্টা করছি যে যে লেভেলের স্কিল আছে ওই জায়গা থেকে একটু বুস্ট আপ করতে। তো এই সুন্দর এই প্রোগ্রামটা কাদের জন্য ছিল? আমরা এখানে আসছি কাদের জন্য? আমাদের জন্য। স্যাররা এখানে আসছে কি জন্য? তো এটা থেকে রেজাল্ট কি আমরা নিতে পারবো? আমার এই সেশনটাতে আমি যদি কোনো ত্রুটি বলে থাকি বা অন্যরকম এক্সাম্পল দিয়ে থাকি, এটার জন্য সরি। আর সবাই আমরা একে অপরের জন্য ভালো কিছু উইশ করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সর্বোপরি আমি খুবই গ্ল্যাড যে আমি এরকম স্যারের সামনে কথা বলতে পারছি। স্যার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমার বন্ধু, আমাদের জুনিয়র ভাইরাও টিচার হয়েছে নতুন, কংগ্রাচুলেশন। আর সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।